স্বাগত নিউজ 24 দিনের সংবাদে সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরমাণু শক্তিধর হিসেবে গড়ে ওঠা বাংলাদেশ পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার করবে। পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টর পাওয়ার ভেসেল স্থাপন অনুষ্ঠানে কথা বলেন তিনি। রূপপুর থেকে আরো জানাচ্ছেন শাহ আলী জয়। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। আরো এক ধাপ এগুলো বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ। পাবনার রূপপুরে স্থাপন হলো বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পারমাণবিক চুল্লি। এর মধ্য দিয়ে এই মেগা প্রকল্পের কাজ সম্পন্ন হলো প্রায় 50%। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, 2023 এবং 24 সালে এখান থেকে বিদ্যুৎ পৌঁছবে মানুষের ঘরে। পরমাণু শক্তি আমরা শান্তি রক্ষায় ব্যবহার করব, পরমাণু অস্ত্র বানাবো না, এই চুক্তিও আমাদের স্বাক্ষর করতে হয় এবং সেখানে আমরা সেটা করি। আমি এইটুকু বলবো যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আমাদেরকে যথেষ্ট কাজ করতে হয়েছে। শেখ হাসিনা বলেন, বৃহৎ এই প্রকল্প নিয়ে অনেক সমালোচনা বা কটাক্ষ হলেও এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে পিছপা হয়নি সরকার। একটা কিছু করতে গেলে এত সমালোচনা হয় যে মানে নানাভাবে নানাজনে কেউ বুঝে না বুঝে অনেক কথা বলে ফেলে, অনেক কথা লিখে ফেলে, অনেক টকশোতে অনেক কথাও হয়, টক মিষ্টি ঝাল মিশিয়ে বহু কথা হয়। এটা তো বাংলাদেশে একটা নিয়ম চরিত্র, কোনো একটা কিছু করতে গেলেই কেউর মধ্যে খুঁত খোঁজে। যা হোক, আমরা এটুকু বলতে পারি যে আমরা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ আমরা শুরু করি। দেশের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকারের পরিকল্পনাও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরমাণু শক্তিধর রাষ্ট্রের তালিকায় 2017 সালে নাম লেখানো বাংলাদেশ রূপপুরের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে পরমাণু শক্তির নিরাপদ ব্যবহারের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। পাবনার রূপপুর থেকে শাহ আলী জয়, নিউজ 24। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। জয়, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের সবশেষ কি তথ্য আপনার কাছে আছে আমাদেরকে জানাবেন। তাবাসসুম, আপনাকে জানাতে চাই যে আসলে এটি বাংলাদেশের সর্ববৃহৎ যে মেগা প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে বড় অর্থায়ন কিন্তু এই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পেছনে। স্বভাবতই এই কাজটি যখন এগিয়ে যাচ্ছে এবং এর যখন পারমাণবিক চুল্লি স্থাপন হলো, অর্থাৎ কাজটি অনেক দূর এগিয়ে গেছে, স্বভাবতই উৎফুল্ল এক পরিবেশ, উৎসবমুখর এক পরিবেশ কিন্তু বিরাজ করছে পাবনার এই রূপপুরে। আপনি নিশ্চয়ই আমার রিপোর্টটিতে দেখেছেন যে এই বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি দেখে উৎফুল্ল স্বয়ং সরকার প্রধান নিজেও। এবং যে বিষয়টি আপনাকে জানাতে চাই যে ইতিমধ্যেই কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রটির প্রায় 50% কাজ শেষ হয়েছে এবং 2023 সালে এর প্রথম ইউনিটটি বিদ্যুৎ উৎপাদন শুরু করবে, যেখান থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে। এবং তার পরের বছরই কিন্তু 2024 সালে দ্বিতীয় ইউনিটটি চালু করার পরিকল্পনা রয়েছে, যেখান থেকে আরও 1200 ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। এবং দেশের প্রায় 6 কোটি মানুষ কিন্তু এই বিদ্যুৎ সুবিধা সরাসরি পাবেন এখান থেকে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের জন্য যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে এর নিরাপত্তা ব্যবস্থা। অর্থাৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কিন্তু সামান্যতম ত্রুটি থাকলে, সামান্যতম ত্রুটি থাকলে কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু এখানে বিজ্ঞান মন্ত্রী এবং প্রধানমন্ত্রী নিজেও বললেন যে এটি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই কিন্তু এই রূপপুরের
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে, অর্থাৎ এখানে মোটামুটি 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে কিন্তু এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তার যাত্রা শুরু করবে। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে পাবনার রূপপুরে এখন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং উৎসবমুখরভাবেই কিন্তু এখানে এই বিদ্যুৎ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনের যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার যেই ধাপগুলো সেগুলো অতিক্রম করা হচ্ছে। তো রূপপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। তাবাসসুম। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পাবনার রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহ আলী জয়। বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে ঢাকা ময়মনসিংহ রোডের হাজার হাজার যাত্রীদের। প্রচণ্ড গরমে ঘন্টার পর ঘন্টা সড়কে বসে থেকে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবে পুলিশের মধ্যস্থতায় 5 ঘন্টা পর শ্রমিকরা সড়ক থেকে উঠে গেলে যান চলাচল শুরু হয়, কিন্তু এর প্রভাবে সকাল থেকে এই সড়কে ছিল প্রচণ্ড যানজট। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ শফিউদ্দিন জিন্না। তার সাথে কথা বলবো। জিন্না, শ্রমিকদের সাথে পুলিশের যে মধ্যস্থতা হয়েছে সেখানে কি আসলে ফলাফল এসেছে, আর এই মুহূর্তে কি অবস্থা দেখছেন, যানজটের পরিমাণ কতটুকু কমেছে? ধন্যবাদ তাবাসসুম। আপনি যেমনটি বলছিলেন, আসলে আজকে সেই সকাল 8টা থেকে গাজীপুরের একটি পোশাক কারখানা ইন্টারলিঙ্ক নামের একটি কারখানায় সকাল 8টার দিকে কারখানাটিকে লে অফ একটি নোটিশ টানানোর পর থেকে কিন্তু শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছে। আর এই অবস্থান নেওয়ার পরে কিন্তু মহাসড়কে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায়। সেই যান চলাচল কিন্তু এখনো পর্যন্ত, যদিও একটু আগে অবরোধ তুলে দিয়েছে, তারপরও কিন্তু যান চলাচল কিন্তু একই অবস্থা, বন্দর মতো রয়েছে। কারণ এই যে 5 ঘন্টা বন্ধ ছিল, এটার প্রভাব কিন্তু সেই আপনার এই গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী হয়ে ঢাকা প্রায় এয়ারপোর্ট পর্যন্ত কিন্তু এটা পৌঁছে গেছে। আমি যদি আপনাকে দেখাই যে এই যে মহাসড়কে যে এই যে যান বসে আছে, যে ঘন্টার পর ঘন্টা, এই যে সাধারণ মানুষের ভোগান্তি, এটা আসলে তাদের মানে ভোগান্তিটা এই মহাসড়কে যদিও প্রায় নিত্যদিনের, কারণ এই মহাসড়কে একটি বিআরটি প্রকল্প নামের একটি উন্নয়ন প্রকল্পের কাজ চলতেছে, যার কারণে প্রতিদিনকারই এখানকার এইরকম চিত্র। এর সাথে যুক্ত হয়েছে এই শ্রমিকদের অবরোধ। তো গাজীপুরের এই মহাসড়ক থেকে এই ছিল সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। তাবাসসুম, আপনার কাছে। জিন্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শেখ শফিউদ্দিন জিন্না। আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবছর দিবসের প্রতিপাদ্য অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য। বিশ্বে করোনার কারণে অসমতা বাড়ায় মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার মানসিক চাপকে আরও বাড়াচ্ছে বলেও মত তাদের। এক বাণীতে মানসিক স্বাস্থ্য সেবা খাতে আরও মনোযোগী হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। যানজটের শহর হিসেবে বিশ্বে প্রথম ঢাকা। বায়ু দূষণের শীর্ষেও বাংলাদেশের রাজধানী। করোনার কারণে 42% মানুষ এখন দরিদ্র। যানজট, দূষণ, দারিদ্র্য সবই বাড়াচ্ছে মানসিক চাপ। এজন্য ঢাকার 71% মানুষই ভুগছে বিষণ্ণতায়। দেশি বিদেশি বিভিন্ন সংস্থার গবেষণা দিচ্ছে এসব তথ্য। আমাদের মানসিক সমস্যা একমাত্র কারণ হচ্ছে শব্দ দূষণ। যানজট, ধুলাবালিতে তো অনেক সমস্যা হয়, যেরকম মানসিক স্ট্রেস হচ্ছে, শরীরে অনেক অবসাদ নেমে আসতেছে, ডিপ্রেসডে ভুগতেছি। ফেসবুকে যখন দেখি আমার বন্ধুরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে, তখন আমি যখন একা বাসায় থাকি তখন আমার ভিতরে ইচ্ছা থাকে যে আমিও ঘুরতে যাই। এটা থেকে একটা দুশ্চিন্তা আসে মাথায় যে আমি কেন যাচ্ছি না। এই মানসিক চাপটা আসলে কাটিয়ে ওঠাটা আসলে অনেক বেশি আমাদের জন্য কষ্টকর হয়ে গেছে।
তবে মানসিক চাপ বাড়লেও সহজে কেউ মনোরোগবিদদের পরামর্শ নিতে চান না। 92% ব্যক্তি কিন্তু তারা মানসিক রোগ হওয়া সত্ত্বেও তারা কিন্তু অ্যাক্সেস পাচ্ছে না, ট্রিটমেন্টের অ্যাক্সেস পাচ্ছে না। এই কোভিড মহামারী কিন্তু আমাদেরকে একটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা নিজেরা একা ভালো থেকে কিন্তু ভালো থাকতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা আশেপাশের মানুষের ভালো থাকা নিশ্চয়তা আমরা দিতে পারছি। বেকারত্ব, কর্মস্থলের সমস্যা, পারিবারিক অশান্তি, মাদকের আগ্রাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রযুক্তি নির্ভরতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার সহ নানা কারণে মানসিক চাপ বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কানেক্টেড থাকতে হবে, পরিবার এবং পরিবারের বাইরের লোকজন, বন্ধু বান্ধব, গুড রিলেশনশিপ যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু মানসিক স্বাস্থ্যের ব্যাহত হবে না। ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, ব্যায়াম করতে হবে, আর দেহ যদি সচল থাকে তাহলে কিন্তু মনটাও কিন্তু উৎফুল্ল থাকে। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিসংখ্যান বলছে দেশে প্রাপ্তবয়স্কদের 16.1% মানসিক রোগে ভুগছেন, আর 18 বছরের কম বয়সীদের এ হার 18.4%। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার 5 জনের মধ্যে ইলিয়াস নামে একজন 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 3 দিনের রিমান্ড শেষে মোহাম্মদ ইলিয়াসকে রোববার আদালতে হাজির করা হয়। কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছে 164 ধারায় জবানবন্দি দেন তিনি। এর আগে গেল 3 অক্টোবর উখিয়ার কুতুব আলং রোহিঙ্গা ক্যাম্প 5-এ অভিযান চালিয়ে ইলিয়াসকে আটক করে এপিবিএন। গেল 29 সেপ্টেম্বর নিজ অফিসে কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এই ঘটনায় 30 সেপ্টেম্বর রাতে উখিয়া থানায় 302/34 ধারায় একটি মামলা করেন তার ছোট ভাই হাবিবুল্লাহ। এ পর্যন্ত মুহিবুল্লাহ হত্যার ঘটনায় এপিবিএন 4 জন এবং উখিয়া থানা পুলিশ 1 জনকে গ্রেপ্তার করেছে। সাভারে তুরাগ নদে নৌকা ডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন 3 জন। নিখোঁজদের সন্ধানে সকাল থেকেই উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার সকালে তুরাগ নদীর আমিনবাজার এলাকা থেকে প্রায় 18 জন যাত্রী নিয়ে একটি ট্রলার গাবতলের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ নদীতে পৌঁছালে বালু ভর্তি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে নৌকা ডুবির ঘটনা ঘটে। পরে গতকালই 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী নাজমুল হুদা আছেন সেখানে তুরাগ তীরে, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাজমুল, নিখোঁজ 3 জনের উদ্ধারে কি বলছে ফায়ার সার্ভিস? তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন তার আগে একটি নিউজও দেখাইছিলেন সেখানকার সর্বশেষ খবর। এই মুহূর্তে আসলে আমি যেটা রয়েছি যে 32 ঘন্টা হয়ে গেল। 32 ঘন্টা হওয়ার পরেও কিন্তু যে নিখোঁজ যে 3 জনের মৃতদেহ এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ, এবং এই 32 ঘন্টার মধ্যে আসলে তারা বলছে যে সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই ডুবুরি, ফায়ার সার্ভিস এবং 3 বাহিনীর সদস্যরা কিন্তু আসলে মূলত সেই ডুবুরির কাজটি তারা করেছে। এবং এর মধ্যে কিন্তু যে BIWT এর যে সহকারী পরিচালক রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো। তিনি আসলে আমাদেরকে বলবেন এবং সেই ঘটনা আসলে কি ঘটেছিল। এবং এই ঘটনায় তো আমরা জানি যে 2টা মামলা হচ্ছে, একটা হচ্ছে নৌ পুলিশের পক্ষ থেকে আর একটা হচ্ছে BIWT এর পক্ষ থেকে। তো উদ্ধার কাজ কি এখন কি পরিমাণ আসলে শেষ করলেন নাকি উদ্ধার চলছে, কোনটা আসলে ক্লিয়ার করে একটু জানতে। গতকাল 5:30 নাগাদ যে নৌ দুর্ঘটনা ঘটে, 18 থেকে 20 ফিটের একটা কাঠের নৌকা, ইঞ্জিন চালিত নৌকা আমিনবাজার প্রান্ত হতে গাবতলী প্রান্তে আসার সময় গাবতলী ল্যান্ডিং স্টেশনের সামনে দুর্ঘটনায় পতিত হয়। একটি খালি বালুবাহী বাল্কহেড কাঠের বডিটাকে ধাক্কা দিলে 18 জন যাত্রী সহ সাথে সাথে তলিয়ে যায়। তার ভিতরে 11 জন যাত্রী সাঁতরিয়ে কিনারে ওঠে, 7 জন যাত্রী নিখোঁজ থাকে। সংবাদ পেয়ে BIWT, কোস্টগার্ড, তারপরে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখে। কালকে সন্ধ্যা নাগাদ আমরা 5 জনকে মৃত উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা সে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছিলাম। আজকে সকাল 6টা হতে আমরা আবার উদ্ধার কার্যক্রম, যেটা ডাইভ দেওয়া, দুর্ঘটনাস্থলে ডাইভ দেওয়া, এই কার্যক্রম অব্যাহত রেখেছি। সাধারণত দেখা যায় যে 24 ঘন্টার ভিতরে লাশ ভেসে ওঠে,
নদীর বেড লেভেলে 24 ঘন্টার বেশি লাশ থাকার কথা না, যেহেতু দুর্ঘটনার পরে অলরেডি 32 ঘন্টা চলে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন এখানকার আসলে যে দায়িত্বরত যে বিআইডব্লিউটি এর যে অফিসার রয়েছে তিনি বলছিলেন, এবং সেখানে আসলে এখন যে অবস্থা তারা আসলে উদ্ধার কাজ কিন্তু তারা কিছুক্ষণের মধ্যে আসলে শেষ করে দেবে, এবং আজকের জন্য কিন্তু তারা উদ্ধার কাজ শেষ করে এবং সমাপ্ত ঘোষণা করবে। এই ছিল আমার কাছে আমিনবাজারের নৌকাডুবির ঘটনার সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে তাবাসসুমের কাছে। তাবাসসুম। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক সভার আমিনবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাজমুল হুদা। এবার দুর্গাপূজায় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরতি প্রতিযোগিতা হবে না, থাকছে না প্রতিমা বিসর্জনের শোভাযাত্রাও। রবিবার ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি সংবাদ সম্মেলন করে এসব কথা জানায়। মন্দির প্রাঙ্গণে মাস্ক পরে প্রবেশ করতে হবে, মন্দিরের গেটে হাত ধোয়া ও স্যানিটাইজারের ব্যবস্থা নেওয়ার কথা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দেয়া 18 দফা নির্দেশনার আলোকে 22 দফা নির্দেশনা দিয়েছেন তারা। তো একটা শুধু পড়ছি ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে ও ভাবগাম্ভীর্য বজায় রেখে সাত্ত্বিকভাবে এবং স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা করতে হবে। 11 অক্টোবর শুরু অকাল বোধনের মাধ্যমে একই দিন শ্রী শ্রী ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং 15 অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে পরিসমাপ্তি ঘটবে। দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই, আর মণ্ডপে মণ্ডপে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। সেখানে সার্বক্ষণিক আমাদের পুলিশ ফোর্স মোতায়েন থাকবে, আর ছোট মন্দির যেগুলো সেগুলাতে মূলত আমরা আমাদের মোবাইল পার্টি দিয়ে কভার করা হবে। পাশাপাশি র্যাবের বাহিনী আমরা একটি আলাদা নিরাপত্তার একটা চাদর তৈরি করব, যাতে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে সাহস না পায়। পাশাপাশি আমি পুণ্যার্থী ভাই বোনদের অনুরোধ করব, কোনোভাবেই যেন স্বাস্থ্যবিধি ভঙ্গ করা না হয়। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের দাবি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল সহ সুশীল সমাজের প্রতিনিধিরা জানিয়ে আসছেন। এমন একটি আইনের প্রয়োজন আছে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে আসন্ন নির্বাচনে আগে তার সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী আরো বলেন, সার্চ কমিটি দিয়েই আগামী নির্বাচন কমিশন গঠন করা হবে। যে গেজেট এটা আইন নয়, কিন্তু যেহেতু সকলের কনসেনসাসে হওয়া, মহামান্য রাষ্ট্রপতি এটা করেছেন, এটা আইনের কাছাকাছি। ইট হ্যাজ অলরেডি গট দ্য স্যাংশন অফ এ ফোর্স অফ ল। যারা কনসেনসাসে পক্ষ ছিলেন তারাও যখন এখন বলছেন, সেই জন্য আমি বলছি যে এখন আইনটা করা প্রয়োজন এসছে। ঠিক আছে, আইন হবে, কিন্তু এর মধ্যে এই 15 ফেব্রুয়ারির মধ্যে এরকম আইন একটা করা সম্ভব নয়। বিএনপি নিজেদের দলের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন। তারা অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা না করে কর্তৃত্বপরায়ণ। বিএনপি নিজেদের দলের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায়। একটি রাজনৈতিক দল কখনো নির্বাচন বিমুখ হতে পারে না। বিএনপি জানে নির্বাচন ছাড়া ক্ষমতার হাত বদলের অন্য কোনো বিকল্প নেই। নিউজ 24 দিনের সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রায় 2 মাস ধরেই নিম্নমুখী রয়েছে করোনায় দৈনিক আক্রান্ত, মৃত্যু ও শনাক্তের হার। এ কারণে হাসপাতালেও কমেছে রোগী। 24 ঘন্টায় করোনা উপসর্গে কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 11 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 2 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে 1 জন, কুষ্টিয়ায় 1 জন, বরিশালে 1 জন, দিনাজপুরে 1 জন ও সাতক্ষীরায় 3 জন মারা গেছেন। কথিত গণরুম কোনোভাবেই কাম্য নয়।
এই সংকট নিরসনে হল প্রশাসনের যে বিশেষ উদ্যোগ, সেই উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সবারই সহযোগিতা করা জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। এই উদ্যোগটি তখনই সফল হবে যখন শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট বিভিন্ন স্টক হোল্ডারদের ইতিবাচক ভূমিকা থাকবে, তাহলে দীর্ঘদিনের এই সংকট থেকে মুক্ত হওয়া সম্ভব। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী রোববার সকাল 10টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সব বর্ষের শিক্ষার্থীরা হলে উঠেছেন। বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ও রোকেয়া হল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপাচার্য। বাড়িটাকে প্রতিটি মুহূর্তে মিস করেছি, আশায় ছিলাম যে খুব তাড়াতাড়ি খুলবে। অবশ্যই অনেক ভালো লাগছে অনেকদিন পর হলে আসতে পেরে। স্বাস্থ্যবিধি অনুসরণ করাটি হলো জরুরি, তো এই ধারাটি যদি অব্যাহত থাকে যে স্বাস্থ্যবিধি মানা আর টিকা নেয়া, তাহলে কিন্তু কোনো বড় ঝুঁকি থাকবে না। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সিন্ডিকেটের হাতে জিম্মি পেঁয়াজের বাজার। দেশের বড় ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ভারত মিয়ানমারের পেঁয়াজে সয়লাভ হলেও কয়েকদিনের ব্যবধানে 15 টাকা বেড়ে 55 টাকা কেজি বিক্রি হচ্ছে ভারতের পেঁয়াজ। মিয়ানমার পেঁয়াজেরও দাম বেড়েছে দ্বিগুণ। ভোক্তারা মনিটরিং এর দুর্বলতাকে দুষলেও জেলা প্রশাসন বলছেন পেঁয়াজ নিয়ে টাল বাহানা সহ্য করা হবে না। পেঁয়াজ সিন্ডিকেটের তালিকা তৈরির কথাও জানিয়েছেন তিনি। নয়ন বড়ুয়ার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ ভারত মিয়ানমারের পেঁয়াজে ভরপুর। তারপরও সংকটের অজুহাতে কয়েকদিনে পাইকারিতেই দাম বেড়েছে কেজিতে 15 টাকা পর্যন্ত। এখন আমরা মিয়ানমার চলতেছে আপনার 48 থেকে 50 টাকা, ভারতীয় পেঁয়াজ আপনার বিক্রি হচ্ছে আপনার 56-57 টাকা। এগুলো আমদানিকারকের উপর নির্ভর করে, আমদানিকারকরা আমাদেরকে যেরকম রেট দেয় আমরা ওই রকমই বিক্রি করি। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকারও বেশি দামে। সাধারণ মানুষের জন্য ওই পেঁয়াজ কিনাটা এখন অনেক শব্দের ব্যবনাতে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দামই অনেক বেশি। ক্রেতারা বাজার মনিটরিং নেই বললেও পেঁয়াজ সিন্ডিকেটের খোঁজে মাঠে থাকার দাবি জেলা প্রশাসনের। আসলে সিন্ডিকেটের সাথে যারা জড়িত তাদের কিন্তু আমাদের কাছে একটা তালিকা রয়েছে যারা আপনার এই সিন্ডিকেটের সাথে জড়িত, তো তাদেরকে আমরা অলরেডি ডেকে এনে আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি। আমদানিকারকরা বলছেন ভারত মিয়ানমারে বেড়েছে পেঁয়াজের দাম, তাই সংকট ঠেকাতে অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করার চেষ্টা চলছে তাদের। মূলত পেঁয়াজ ঘাটতি আছে, সামনে আরো সংকট সৃষ্টি হবে যদি পেঁয়াজের অন্য দেশ যদি আমরা খুঁজে বের করে না করি। ব্যবসায়ীরা বলছেন কেনা দামের চেয়ে প্রায় 3 গুণ দামে পেঁয়াজ বিক্রির পেছনে জড়িত আছে কক্সবাজারের টেকনাফ ও চট্টগ্রামের 15 জনের একটি সিন্ডিকেট। বাজার নিয়ন্ত্রণে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনের সংবাদের সময় হলো আরেকটি বিরতির, ফিরছি খুব শীঘ্রই। আর একবার স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দুর্নীতির অভিযোগে অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কোর্স পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ তদন্ত চলার মধ্যে শনিবার তিনি পদত্যাগ করলেন। সরকারি অর্থ রাজনৈতিক দলের কাজে ব্যবহারের অভিযোগ উঠে কোর্সের বিরুদ্ধে। এই ঘটনায় কোর্স ছাড়াও 10 জনের বিরুদ্ধে তদন্ত চলছে, তবে কোর্স তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। অস্ট্রিয়ার চ্যান্সেলর সহ 10 জন এবং 3টি সংস্থার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, দুর্নীতি, ঘুষের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তদন্ত চলছে। এরই মাঝে পদত্যাগ করলেন তিনি। জ্বালানি সংকটের কারণে লেবাননের বৃহত্তম 2 বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দেইর আম্মার ও জাহরানি বন্ধ হয়ে গেছে। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে লেবানন। সম্ভবত আগামী কয়েকদিন এই অচলাবস্থা থাকতে পারে বলে জানানো হয়েছে। লেবানন গেল 18 মাস ধরে মারাত্মক অর্থনৈতিক সংকটে ভুগছে, আর জ্বালানি ঘাটতিতে তা আরও ঘনীভূত হয়েছে। এই সংকট দেশটির অর্ধেক জনগোষ্ঠীকে দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়েছে, মুদ্রার মানের ব্যাপক পতনও ঘটিয়েছে। এর প্রতিক্রিয়ায় দেশটির রাজনীতিকদের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। দিনের সংবাদের সময় হলো আরেকটি বিরতির, ফিরছি খুব শীঘ্রই।
আর একবার স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। সাফ চ্যাম্পিয়নশিপে আজ প্রথম খেলায় স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে শ্রীলঙ্কা, আর দ্বিতীয় ম্যাচে ভারত খেলবে নেপালের বিপক্ষে। ম্যাচ দুটি নিয়ে সবশেষ তথ্য জানাতে মালদ্বীপ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, আমরা জানি আগামী বুধবার বাংলাদেশ নেপালের বিপক্ষে মাঠে নামবে, তবে ফাইনালে উঠতে হলে আজকের দুটি ম্যাচ কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য? ধন্যবাদ তাবাসসুম। বাংলাদেশের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং একই সঙ্গে আজকে নেপাল এবং ভারতের যে ম্যাচটি আছে সেই ম্যাচের ফলাফলের উপর অনেক কিছু নির্ভর করছে, এবং একই সঙ্গে শ্রীলঙ্কা মালদ্বীপের যে খেলাটা আছে সেখানে শ্রীলঙ্কা যদি কোনোভাবে মালদ্বীপের বিপক্ষে ড্র করে ফেলতে পারে, হারালে তো কোনো কথাই নেই, সেক্ষেত্রেও বাংলাদেশের জন্য ভালো হবে। এবং একই সঙ্গে নেপাল এবং ভারতের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। যদি ভারত নেপালকে হারিয়ে দিতে পারে তাহলে শেষ ম্যাচে বাংলাদেশের জন্য একটি প্লাস পয়েন্ট থাকবে। এই যখন পরিসংখ্যান, তখন আজকের ম্যাচ দুটির যে 4টি দল খেলবে নিঃসন্দেহে তাদের এই ম্যাচগুলোর উপর কিন্তু বাংলাদেশের বাড়তি নজর থাকবে। আরেকটি বিষয় জানিয়ে রাখা ভালো যে এখানকার প্রবাসী বাংলাদেশী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু তাদেরও আগ্রহের জায়গায় কিন্তু তৈরি হয়েছে নেপাল বাংলাদেশ ম্যাচটি। যদিও মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ হেরে যাওয়ার পর কিছুটা আগ্রহের ভাটা পড়লেও পরবর্তী সময় কিন্তু নেপালের বিপক্ষে ম্যাচটিকে ঘিরে বেশ আগ্রহের জায়গা তৈরি হয়েছে এই এখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তা আজকে বিকেলে ম্যাচ আছে, এবং আজকে একই সঙ্গে বাংলাদেশ দলের অনুশীলন রয়েছে বিকেল 4:30 এবং স্থানীয় সময় বিকেল 4:30 এবং মালদ্বীপ সময় বিকেল 5:30। তো সেই অনুশীলন থাকবে এবং একই সঙ্গে ম্যাচের দিকেও নজর থাকবে। জি মাহফুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মাহফুজুল ইসলাম যুক্ত হয়েছিলেন মালদ্বীপ থেকে। আজ আরব আমিরাত যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওমান থেকে শনিবার সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের, তবে টাইগারদের যাত্রা পিছিয়ে গেছে একদিন। বাংলাদেশ সময় রাত 8টায় ওমান ছাড়বেন টাইগাররা। মূলত করোনা ভাইরাস সতর্কতায় গতকাল আরব আমিরাতে যেতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। 9 অক্টোবর আরব আমিরাতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। এরপর 10 তারিখে কোয়ারেন্টাইন শেষে 11 তারিখে অনুশীলনে নামার কথা ছিল টাইগারদের, তবে যাত্রা একদিন পিছিয়ে যাওয়ায় অনুশীলনের সুযোগ পাবে না বাংলাদেশ দল। সরাসরি 12 তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে 13 অক্টোবর আবার অনুশীলনের পর 14 তারিখ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। নিউজ 24 দিনের সংবাদ এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।